সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আমার কথা কি শোনা যাচ্ছে? একটু কমেন্টে জানাও সব ঠিক আছে কিনা। সবাই সালাম দিয়েছো? ওয়ালাইকুম আসসালাম। ঠিক মতো শোনা যাচ্ছে আমাকে আমার কথা সাউন্ড? ঠিক মতো কথা শোনা যাচ্ছে? কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আরো কিছু জন জয়েন করুক, তারপর আমরা পড়া শুরু করবো। 28 জন জয়েন করেছি। আজকে আমরা পড়বো প্রিপারেশন ফর দ্য রেনেসাঁস আর পড়বো, আচ্ছা লেকচার 2টা বোর্ডে লিখে নেই, আর পড়বো ক্রিস্টোফার মার্লো। লেকচার 2 না, লেকচার এটা হচ্ছে 3। সবার পড়াশোনার কি অবস্থা? কেমন পড়াশোনা চলছে? আচ্ছা, 30 জন হয়ে গেছে, আমরা পড়া শুরু করে দেই, বাকিরা জয়েন করবে পরে। প্রিপারেশন ফর দ্য রেনেসাঁস হচ্ছে রেনেসাঁর আগের সময়কালটা। আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। এখানে যারা যারা লিখেছিল তাদেরকে নিয়ে একটু আলোচনা করব। প্রিপারেশন ফর দ্য রেনেসাঁস। প্রিপারেশন ফর দ্য রেনেসাঁসের সময়টা হচ্ছে 1500 থেকে 1558। 1500 থেকে 1558 মানে এই পিরিয়ডটাতে যারা যারা লিখেছিল তাদেরকে নিয়ে প্রথম আলোচনা করব, তারপর এলিজাবেথান পিরিয়ডের ক্রিস্টোফার মার্লো এবং বেকনকে নিয়ে আলোচনা করব আমরা। এটা মনে রাখতে হবে কোন পিরিয়ডে কে, কোন পিরিয়ডে কোন লেখক। যখন আমি পড়াই শুধু এটা বারবার রিকল করতে হবে মাথায়। যেমন এলিজাবেথান পিরিয়ডে আজকে আমরা পড়াবো ক্রিস্টোফার মার্লো আর পড়াবো ফ্রান্সিস বেকন। ক্রিস্টোফার মার্লো, ফ্রান্সিস বেকন। আর প্রিপারেশন ফর দ্য রেনেসাঁসের 3-4 জন রয়েছে, শুধু তারা খুব বেশি গুরুত্বপূর্ণ না, শুধু তাদের যেটা বিখ্যাত শুধু এইগুলো যেগুলো পরীক্ষা আসতে পারে সেগুলি আমরা পড়াবো।
ক্লাস রুটিন নিয়ে পরে কথা বলবো। যখন আমি ক্লাস রুটিন দিয়েছিলাম তখন পুরোই কলেজ, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, কিন্তু এখন তো আমাকে প্রতিদিন কলেজে যেতে হয়, আর কলেজ এটা অনেক দূর বাসা থেকে, শহর থেকে, এই জন্যই হয়তো আমি 4টার টাইম সোমবারে বলেও কালকে ক্লাসটা করাতে পারিনি। এটা ইনশাল্লাহ 12 তারিখের পর বলতে পারবো। হ্যাঁ, রেড আইস 1500 থেকে 1558, সরি, থ্যাংক ইউ। 1500 থেকে 1558, আমি 1500 আবার লিখছি, 1500 থেকে 1558। এই যে 58 বছর, এই 58 বছরে তেমন কোনো কিছু গুরুত্বপূর্ণ রাইটার আসেনি, জাস্ট মনে রাখার মতো নিকো ম্যাকিয়াভেলি ছিল, আর ছিল একটা কমেডি যে লেখছে, ইংরেজি সাহিত্যের প্রথম যে কমেডি লেখছে নিকোলাস উইডল, এটাই ছিল গুরুত্বপূর্ণ এই পিরিয়ডটাতে। দুইটা ঘটনা গুরুত্বপূর্ণ ছিল, একটা হচ্ছে নিকো ম্যাকিয়াভেলি, যদিও এটা আমাদের সাধারণ জ্ঞানের সাথে চলে যায়, কারণ নিকো ম্যাকিয়াভেলি কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের জনক, তো সেই হিসেবে এটা কিন্তু সাধারণ জ্ঞানের পড়াও হতে পারে বা নৈতিকতা সুশাসনের পড়াও হতে পারে। তো আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ যেগুলো শুধু সেইগুলো জানবো। আর এখানে এই পিরিয়ডটাতে গুরুত্বপূর্ণ ঘটনাটা হচ্ছে যে প্রথম কমেডি লেখা হয়েছে, ইংরেজি সাহিত্যের প্রথম কমেডি লেখা হয়েছে, আর এটা লেখছে নিকোলাস ইউডাল, ঠিক আছে, রাল্ফ রয়স্টার ডয়েস্টার, এটা ছিল কমিটির নাম। এটা আমরা বলবো, আলোচনা করব, কিন্তু প্রথমে বিগিনিং এ একটা ধারণা দিয়ে দিচ্ছি যে এই পিরিয়ডে গুরুত্বপূর্ণ কি হয়েছিল। এটা কিন্তু রেনেসার আগে শুরুর প্রস্তুতির যুগ, ঠিক আছে। রেনেসাকে আবার 4টা ভাগে ভাগ করছে, এলিজাবেথান পিরিয়ড, জ্যাকোবিয়ান পিরিয়ড, ক্যারোলাইন পিরিয়ড, আর সবার শেষে হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড, ঠিক আছে। তো 1500 থেকে 1558 হচ্ছে প্রস্তুতি। এখানে প্রথমে আমরা যার নামটা লিখবো, যে গুরুত্বপূর্ণ আমাদের যার জানার দরকার হচ্ছে, এখানে খেয়াল করে দেখো, থমাস মুর কি লেখছে, ইউটোপিয়া লেখছে, থমাস মুর, ঠিক আছে, থমাস মুর লেখছে ইউটোপিয়া। তাকে কোনো সম্মানিত ব্যক্তিকে ওই সময়ের যে যারা ছিল তাদেরকে বলা হতো স্যার, তো স্যার না থাকলেও চলবে, এটা জাস্ট একটা উপাধি, হ্যাঁ, তো এটা লিখলেও চলবে, না লিখলেও চলবে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব, থমাস মুর যেটা লিখেছে, থমাস মুর লেখছে ইউটোপিয়া। ইউটোপিয়া অর্থ কি? ইউটোপিয়ার এটার একটা সাবটাইটেলও ছিল, এই সাবটাইটেলটা ছিল কিংডম অফ নাওহোয়ার, কিংডম অফ নাওহোয়ার। স্যার থমাস মুর লেখছে ইউটোপিয়া, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসার মতন তথ্য। ইউটোপিয়া লেখছে, ইউটোপিয়া জিনিসটা কি এটা বলি। ইউটোপিয়া জিনিসটা হচ্ছে কল্পনার স্বর্গরাজ্য, কল্পনার রাজ্য, এটা ফ্রেজও আসতে পারে। ইউটোপিয়া হচ্ছে এমন একটা রাজ্য যেখানে সবকিছু তোমার মন মতো পারফেক্ট হবে, অনেকটা জান্নাতের মতন, ঠিক আছে। ইউটোপিয়া মানে হচ্ছে এমন একটা জায়গা, কল্পনার স্বর্গরাজ্য, তুমি কল্পিত স্বর্গরাজ্য যেখানে সবকিছু পারফেক্ট থাকে। আমরা যখন অনেক সময় ঘুমে স্বপ্ন দেখি, তখন আমরা কি করি, আমাদের স্বপ্নটা নিয়ন্ত্রণ করে এমন একটা জায়গায় যাই, জায়গায় গিয়ে দেখি যে এটা আমার সব কথা মতো চলছে, সবকিছু এখানে ঠিক আছে, কিন্তু বাস্তবতায় আমরা যেদিকে যাই দেখি কি আমরা বিভিন্ন সমস্যায় পড়তেছি, এটা আমাদের মন মতো না, ওইটা আমাদের মন মতো না, অ্যাডজাস্ট করতে হয়। কিন্তু there is no matter of adjust, everything is perfect in utopia। তাহলে এটার ইয়াটাও জেনে নাও, এটা হচ্ছে এই শব্দটা থমাস মুরি প্রথম ইউজ করার পর এটা ফ্রেজ হয়ে যায় একটা, হ্যাঁ, ইজ এন ইমেজিনারি, বাংলা লিখে দেই তাহলে বুঝতে সুবিধা হবে, যেখানে সবকিছু পারফেক্ট থাকে। এটা হতে পারে একটা স্টেট, হতে পারে একটা জায়গা, ঠিক আছে, যেখানে সবকিছুই পারফেক্ট থাকে, তাকে বলে ইউটোপিয়া। ইউটোপিয়া হচ্ছে কল্পনার স্বর্গরাজ্য, ঠিক আছে, কল্পনার স্বর্গরাজ্য, কল্পনার রাজ্য লিখলেও চলবে। তাহলে ইউটোপিয়া মানে হচ্ছে কল্পনার রাজ্য যেখানে সবকিছু পারফেক্ট থাকে। এই টার্মটা প্রথম থমাস মুরে ইউজ করছে, তারপরে এটা ফ্রেজ বা ইডিয়ম আমাদের গ্রামারে হয়ে গেছে, ঠিক আছে। আমরা অনেক সময় কবিতাতে ইউটোপিয়া অনেক কবিরা লেখে থাকে, মূলত তার থেকে লাইনটা ধার নিছে। তাহলে এটা কে লিখছে? স্যার থমাস মুর লিখেছে।
এটা মুছে ফেলি। এখন আমরা পড়বো নিকোলাস ইউডাল বা উডাল। তারা হচ্ছে প্রিপারেশন ফর রেনেসাসের নিকোলাস, ঠিক আছে, ইউডাল। নিকোলাস ইউডাল কি লিখেছিল? রালফ রয়েস্টার। এটা একটা প্লেটার ধরন কি? কমেডি। রয়েস্টার, নিকোলাস ইউডাল লেখছে রালফ রয়েস্টার ডয়েস্টার, ঠিক আছে। আমরা প্রথম স্যার থমাস মুর পড়েছি। থমাস মুর লিখেছিল ইউটোপিয়া, মানে কল্পনার স্বর্গরাজ্য বাংলায় যাকে বলে, এটা লিখেছিল থমাস মুর। থমাস মুর কল্পনার স্বর্গরাজ্য ইউটোপিয়া লিখেছে। নিকোলাস ইউডাল লিখেছে রালফ রয়েস্টার ডয়েস্টার। রালফ রয়েস্টার ডয়েস্টার। এই গুরুত্বপূর্ণ ঘটনা মূলত এটাই হচ্ছে একটা ট্রেন্ড সেটিং করেছে, আর সেটা হলো ইংরেজি সাহিত্যের এই রালফ ডয়েস্টার হচ্ছে প্রথম কমেডি। ইংরেজি সাহিত্যের প্রথম কমেডি কি? রালফ রয়েস্টার ডয়েস্টার। কমেডি জিনিসটা, সরি কমেডি না, কমেডি জিনিসটা কি বলি? এটাতে তোমার হাসি থাকবে, ঠিক আছে। নায়ক নায়িকারা বেশিরভাগই প্রথম দেখা প্রেমে পড়বে, লাভ এট ফার্স্ট সাইট, এরকম ঘটনা। নায়ক বা নায়িকা প্রথম দেখায় প্রেম, আর লাভই হবে এটার সাবজেক্ট ম্যাটার, ঠিক আছে। থিম, গল্পের থিম হবে কি? লাভ। তাদের ভিতরে বাধা বিপত্তি, তারা অনেক বাধা বিপত্তি বাধা বিপত্তির পথ পাড়ি দিয়ে তারা কি করবে? পাড়ি দিয়ে তাদের মিলন ঘটবে। এগুলো হচ্ছে কমেডির বৈশিষ্ট্য, ঠিক আছে। কমেডি বলতে এটার ভিতরে আবার অনেক ক্লোনও থাকতে পারে, মানে বার যাকে বলে। ধরো আমাদের ছবিতে যেমন অনেক এই হাস্যরসাত্মক ইয়ে থাকতো, ঠিক আছে, দিলদার থাকতো, এটাকে আমরা কি, এটাও আবার ইংরেজি সাহিত্যে যদি কমেডিতে থাকে তাহলে সেটাকে বলা হবে কি? ক্লোন বা ভার। উইলিয়াম শেক্সপিয়ারের গল্পে অনেক এরকম দেখবা, ঠিক আছে। ইউটোপিয়া জিনিসটা কি? ইউটোপিয়া হচ্ছে ওনার সাহিত্যকর্মের নাম, থমাস মুরের, স্যার থমাস মুরের। আর এই ইউটোপিয়া শব্দটা হচ্ছে, এটা উনি নিজেই প্রথম ইউজ করছে, মানে এটা ইংরেজি ডিকশনারিতে প্রথম ছিল না, বা কেউ প্রথম ইউজ করে নাই। ইউটোপিয়া বলতে এমন একটা কল্পিত জায়গাকে বুঝাইছে বা স্বর্গরাজ্যকে বুঝাইছে, এটা সম্পূর্ণ কল্পনায়, এটা কিন্তু বাস্তবে এটা থাকবে না, যেখানে সবকিছু পারফেক্ট থাকে। মানে এটা হচ্ছে এমন একটা ইমাজিনারি প্লেস অর স্টেট হোয়ার এভরিথিং ইজ পারফেক্ট। এখন বুঝছো রাকিব, মিস্টার রাকিব, এখন বুঝেছো? মানে এটা ইউটোপিয়া শব্দটার মানে হচ্ছে এমন একটি কল্পিত জায়গা বা স্থান যেখানে সবকিছু পারফেক্ট থাকে। আর এই ইউটোপিয়া, এটা কিন্তু উনি একটা সাহিত্যকর্ম লিখছে, ঠিক আছে। এই টার্মটা ইউজ করে এটার নাম দিছে ইউটোপিয়া। স্যার থমাস মুর একটা সাহিত্যকর্ম লিখছে। তারপর আমরা নিকোলাস ইউডালের পড়া পড়তেছি রালফ রয়েস্টার ডয়েস্টার। যেহেতু প্রথম কমেডি লেখছে, তাই ওনাকে ফাদার অফ ইংলিশ কমেডি বলা হয়, যেহেতু উনি প্রথম লেখছে। ইংলিশ কমেডি বলা হয়। এখানে জানার মতো তথ্য এতটুকুই, আর দরকার নেই। আর এই যে এই যে এটা লিখছে, এটা নায়ক হচ্ছে রালফ। তার ব্যর্থ প্রেমের কাহিনী নিয়েই এই সাহিত্যকর্মটি রচিত হয়েছে, ঠিক আছে। এই রালফ ছিল এই গল্পের নায়ক, ওর নামেই কি হয়েছেন, এই সাহিত্যকর্মটির নামকরণ করা হয়েছে। আর এটা ছিল প্রথম কমেডি। আর এটা নিকোলাস উডাল লেখছে দেখে ওনাকে ফাদার অফ ইংলিশ কমেডি বলা হয়। ফাদার অফ ইংলিশ কমেডি বলা হয়।
একটু সাইড হয়ে দাঁড়ালে বোর্ডটা দেখতে সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, আমি সাইড হয়ে দাঁড়াচ্ছি। এতটুকু তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। আমি বারবার বলছি যেন তোমাদের মাথায় ঢুকে যায়, তোমরা যেন এটা আর পড়তে না হয়, একবার পড়লেই চলে। আমি প্রথম বলেছিলাম না এটা নোবেল না, নোবেল তখনও শুরু হয়নি, নোবেল তো নিউ ক্লাসিক্যাল এজে শুরু হয়েছিল। ক্লাস এখন কি স্টার্ট হলো? 4টায় স্টার্ট হয়েছে, সমস্যা নেই, আমরা শুধু 2টা পড়েছি। স্যার থমাস মোরে লিখেছেন ইউটোপিয়া, আর নিকোলাস সিডাল রাফ রয়স্টার ডয়েস্টার। এটার কাহিনী ব্রিফ দেওয়ার দরকার নেই, এটা পরীক্ষায় আসবে না, ঠিক আছে? এর জন্য এটা কাহিনী ব্রিফ দেব না, আর যদি বলো ক্লাস শেষে আরেকবার বলে দেব, কারণ আমরা পড়বো ক্রিস্টোফার মার্লো, খুব ব্রিফ মানে বিস্তারিত ভাবে পড়বো, সময় পাবো না। আচ্ছা আমি এটা মুছে ফেলছি। এখন যিনি লিখবো তিনি লিখেছেন সনেট, ইংরেজি সাহিত্যে তিনি প্রথম সনেট, ইংরেজি ভাষায় সনেট লিখেছেন। স্যার থমাস ওয়েট। ইয়াট আবার কেউ ভুলে উচ্চারণ করো না, ওয়েট, স্যার থমাস ওয়েট। বোর্ডে লেখা দেখা যাচ্ছে স্যার থমাস হোয়েট, তিনি হচ্ছে ইংরেজি ভাষায় প্রথম সনেট রচনা করেন, প্রথম সনেট রচনা করেন, ঠিক আছে? ইংরেজি ভাষায় তিনি কি লিখছে? প্রথম সনেট লিখছে। সনেট জিনিসটা কি? সনেট হচ্ছে 14 লাইনের একটা কবিতা। কমেডির বৈশিষ্ট্য কিন্তু বলছি, কমেডি মানে এটা মনে রাখবা, প্লাস, ঠিক আছে, প্লাস চিহ্ন। মানে কমেডিতে যতই দুঃখ বেদনা হয় বেশিরভাগ ক্ষেত্রে মিলন হয়। ট্র্যাজেডি মানে হচ্ছে মাইনাস, এখানে মারা যাবে কেউ না কেউ, হয়তো নায়ক নায়িকা কেউ মারা যাবে, বা এমন হতে পারে নায়ক নায়িকাই মারা যাবে। আর সনেট মানে হচ্ছে 14 লাইনের কবিতা, ঠিক আছে? 14 লাইনের কবিতা, এই 14 লাইনের অষ্টক আর শতক যে থাকে, এটা সনেটও আছে। এই সনেটের ইটালিয়ান সনেটের জনক হচ্ছে পেত্রাক। এই যে পেত্রাকের ফর্মটা ব্যবহার করছে স্যার থমাস ইয়েট প্রথমে, কিসে? সে প্রথম লেখছে, এটা নিয়ে সে সনেট রচনা করছে, এই জন্য তাকে ইংরেজি সাহিত্যের প্রথম সনেটের জনক বলা হয়, মানে ইংরেজি সনেটের জনক, ইংরেজি সাহিত্যের সনেটের জনক হচ্ছে উনি। ইংরেজি সাহিত্যের সনেটের জনক হচ্ছে উনি। মজার জিনিস হচ্ছে উনি কারাগারে গিয়েছিলেন রাজা হেনরি অষ্টমের স্ত্রীর সাথে পরকীয়া করে, এনি বলেনের সাথে পরকীয়া করার কারণে তাকে কি করা হয়েছিল? দণ্ড দেওয়া হয়েছিল। এটা যদিও তোমাদের জানার মতো কাহিনী না, মানে পরীক্ষায় আসার মতো কাহিনী না, শুধু জানার দরকার যে উনি কে। উনি হচ্ছে ইংরেজি সাহিত্যের সনেটের জনক, সরি সনেট লেখি নাই, সনেটের জনক, ফার্স্ট সনেটার যেটাকে বলা যায় আর কি। ইংরেজি ভাষায় প্রথম সনেট রচনা করেন, তাই তাকে ইংরেজি সনেটের জনক বলা হয়। ইংরেজি ভাষায় প্রথম পেত্রাকান সনেটটা উনি ইন্ট্রোডিউস করছে। আর এভাবে পেত্রাক কে ছিলেন? ইটালিয়ান সনেটের জনক ছিলেন পেত্রাক। এই পেত্রাকান সনেটটা তিনি ইংরেজি ভাষায় তার নিজস্ব কবিতা ইউজ করেন, তাই তাকে ফার্স্ট সনেটার প্লাস ইংরেজি সাহিত্যের সনেটের জনক বলা হয়। ইংরেজি সাহিত্যের সনেটের জনক স্যার থমাস ওয়েট, সরি। তারপর যাটা পড়বো এটা শুধু নামটা জেনে রাখলে চলবে, স্যার ডেভিড লিন্ডসলে। এটা পরীক্ষা খুব আসার মতো গুরুত্বপূর্ণ না, দ্য ড্রিম লিখছে, ঠিক আছে? দ্য ড্রিম মানে স্বপ্ন, ডেভিড লিন্ডসলে। এটা হচ্ছে
নরক ভ্রমণের কাহিনী নিয়ে ড্রিমটা লেখা হয়েছে নরক ভ্রমণের কাহিনী নিয়ে। এটা গুরুত্বপূর্ণ না, কিন্তু যেহেতু আমরা পড়তেছি সবগুলা তাই এটা সব পড়ছি। নরক ভ্রমণের কাহিনী এটার বিষয়বস্তু। স্যার ডেভিড লিন্ডসে। সনেট অনেকগুলোই লিখছে, সনেট একটা লিখে নাই, ঠিক আছে। সনেট সংকলন এটা তোমার গুরুত্বপূর্ণ নাই, তাই এগুলো নিয়ে আর বলছি না। যেগুলো পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ সেগুলো বলছি। আচ্ছা, স্যার ডেভিড লিন্ডসে লিখেছিল ড্রিম, এটা আমরা বলছি। এরপরে হচ্ছে হেনরি হাওয়ার্ড, ঠিক আছে। ওনার উপাধি হয়েছে হেনরি হাওয়ার্ড, ঠিক আছে। আর্ল অফ সারে। ইনি হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স প্রবর্তন করছে। ব্ল্যাঙ্ক ভার্স, ফাদার অফ ব্ল্যাঙ্ক ভার্স। ব্ল্যাঙ্ক ভার্স হচ্ছে অমৃতাক্ষর ছন্দ, ঠিক আছে। অমৃতাক্ষর ছন্দ মানে হচ্ছে যে জিনিসটা, কবিতার যে লাইনটা হবে শেষ লাইনটা এখানে কি হবে না, শেষ লাইনে মিল থাকবে না, অন্ত মিল থাকবে না। আমি যখন ক্রিস্টোফার মার্লো পড়াবো, এখানেও ব্ল্যাঙ্ক ভার্স নাটকে প্রবর্তন করেছিল প্রথম ক্রিস্টোফার মার্লো ডক্টর ফস্টাসে, ঠিক আছে। তো এই ডক্টর ফস্টাসের দু একটি লাইন তোমাদেরকে পড়ে শোনাবো, তখন তোমরা দেখবা যে শেষে কোনো অন্ত মিল নেই, ঠিক আছে। শেষে অন্ত মিল, যেমন আমরা উইলিয়াম শেক্সপিয়ারের যেমন পড়ি, যেমন লাস্টে থাকে ধরো অন্তমিল জিনিসটি কিরকম, ডিয়ার পিয়ার, এই যে লাস্টে মিল আছে, ইয়ার ইয়ার মিল আছে, ঠিক আছে। কিন্তু এই কবিতাগুলোর লাস্টে কোনো ছন্দ মিল থাকবে না। ক্লাসে যা পড়ায় এটা অনেক, তোমার মিনিমাম 80% পড়া কাভার হবে ক্লাস প্লাস শিট। কারণ 100%-এর গ্যারান্টি দিলে আমি মিথ্যা কথা বলা হবে, কারণ 100%-এর গ্যারান্টি কেউ কোনো পড়াই দিতে পারে না। তোমার 80% পড়া শেষ, তুমি যখন পরীক্ষা দিবা তখন বুঝবা। ফাদার অফ ল্যাঙ্গুয়েজ, এই যে বইটা নিয়ে আসলাম ডক্টর ফস্টাস, এটাতে দেখাবো ল্যাঙ্গুয়েজের লাইনগুলো কিরকম। এটা মুছে ফেলছি, এখন আমরা নিকোলো মেকিয়াভেলি পড়বো। তোমাদের ভিতরে দেখবা অনেক বন্ধু থাকে, যখন ক্লাসের পরীক্ষা হয় শীট দেয়, তখন শীটের জন্য তোমার সাথে কয়েকদিন ঘুরবে, পরে আর খবর থাকে না। এগুলো হচ্ছে মেকিভিলিয়ান ক্যারেক্টার। তো যেটা আলোচনা করতে নিয়েছিলাম নিকোলো মেকিয়াভেলি। নিকোলো মেকিয়াভেলি হচ্ছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক। তার বিখ্যাত একটা জিনিস হচ্ছে গ্রন্থ, যেটাকে বলে প্রিন্স। এই প্রিন্স গল্পে মানে গ্রন্থে উনি বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক, বিভিন্ন ধরনের সমাজ দর্শন, ঠিক আছে, রাষ্ট্র দর্শন নিয়ে কথা বলছিল। তো এই এটা একটা মানে এটা কালোত্তীর্ণ সৃষ্টি ওনার, কারণ এটা যতই যুগ যাক এটার আবেদন কমবে না। এটা এমন জিনিস ভাবে রাষ্ট্র বা মানুষের জিনিসগুলোকে আচরণ করা হয়েছে। তারা তো রাষ্ট্রবিজ্ঞানের জনক, তারা যেই ডক্ট্রিনে জিনিসগুলো দেখে থাকেন, এই জিনিসগুলো এই ইয়াটাতে তিনি তুলে ধরছেন, সেটা হচ্ছে দ্য প্রিন্স। মেকিয়াভেলি একটা কথা বলছিলেন,
ঠিক আছে, এই কারণে এই জিনিসটাকে সেই কথার থেকেই ভিত্তি করে মেকিভিলিয়ান ক্যারেক্টার একটা কথা আসছে। এটা মেকিভিলিয়ান ক্যারেক্টার, এটা তুমি ধরো যে কোনো ইংরেজি সাহিত্যের চরিত্রের সাথেও মিলাতে পারো, কিংবা তোমার বাস্তব জীবনেও তোমার কোনো বন্ধু বান্ধব বা পরিচিত জনকেও মিলাতে পারো। মেকিভিলিয়ান ক্যারেক্টারটা হচ্ছে এরকম, ধরো তোমার ফ্রেন্ড তোমার সাথে এভাবে হাই হেলো ছিল, কিন্তু যখন পরীক্ষা আসলো তোমার থেকে তথ্য জানার জন্য, সাজেশন জানার জন্য, তোমার থেকে সব নেয়ার জন্য কিছুদিন তোমার সাথে খুব ভালো সম্পর্ক রাখলো, তারপর কি হয়ে গেল, একদম নাই হয়ে গেল, তোমার আর কোনোদিন খবর নিল না। ঠিক আছে, ওরা হচ্ছে মেকিভিলিয়ান ক্যারেক্টার, মানে স্বার্থপর চরিত্র। যখন স্বার্থ প্রয়োজন হয় তখন স্বার্থের প্রয়োজনে কি করে, স্বার্থের প্রয়োজনে কাছে আসে, কাছে এসে যখন স্বার্থ শেষ তখন চলে যায়। তাহলে মেকিয়াভেলিয়ান ক্যারেক্টার মানে হচ্ছে স্বার্থপর চরিত্র। এরকম অহরহ আমাদের আশেপাশে আমরা মানুষ দেখি এরকম। স্বার্থপর চরিত্র। মেকিভিলিয়ান মেয়েরাও হয়ে থাকে, ছেলেরাও হয়ে থাকে। আরো হার্ট টাচিং আরেকটা উদাহরণ বলি, অনেক ছেলে কি করে দেখা গেছে কি কাউকে পছন্দ করে, কিন্তু সে যখন ক্যাডার হয়ে যায় তখন তার প্রেমিকাকে ছেড়ে দেয়। আবার অনেক প্রেমিকা আছে, কেউ যখন ভালো জব পায় না সে তখন ভালো কোনো জব হোল্ডারকে বিয়ে করে ফেলে। তাহলে সে তার কি করছে, বৈষয়িক স্বার্থকে প্রাধান্য দিয়েছে, অবশ্যই সে কি হবে, স্বার্থপর চরিত্র হবে, মানে মেকুলিয়ান ক্যারেক্টার। আর এই মেকুলিয়ান ক্যারেক্টারের মূল কথা হচ্ছে এন্ড জাস্টিফাই দ্য মিন। এন্ড জাস্টিফাই দ্য মানে মিন কি, মানে শেষটা কি হবে। ঠিক আছে, ধরো একটা বেকার লোককে যখন একটা মেয়ে পছন্দ করে, তার শেষটা এখনো কি, যদি চিন্তা করো কি দাঁড়ায়, যে ভবিষ্যৎ অন্ধকার, যেহেতু উনি জব পাচ্ছে না, জব পাইলে তার ভবিষ্যৎ আলোকপূর্ণ, ওইটা আরেক কথা। তো এন্ড জাস্টিফাই দ্য মিন, এন্ড কি বলছে, যে একটা বেকার লোকের সাথে আমার ভবিষ্যৎ কি হবে, ভালো হবে না। তাহলে এই যে এন্ডটা তাকে জাস্টিফাই করছে, যে হোয়াট টু ডু, হোয়াট শুড নট ডু, যে আমি তার সাথে কি করব কি করব না, সে এন্ডটা বিবেচনা করে সে কি করে ফেলে, কাজটা করে, অ্যাকশন গুলো করে। তাহলে এটার মূল কথা হচ্ছে আরেকটা কথা, এন্ড জাস্টিফাই দ্য মিন মানে হচ্ছে তুমি ভালো মন্দ সবকিছুই করতে পারবা। ঠিক আছে, কারণ এন্ড জাস্টিফাই শেষটা ভালো হলেই চলবে, মানে দ্যাট মিনস আমি কিছু পাওয়ার জন্য যা কিছু করতে পারি সবকিছুই ফেয়ার, এটাও হতে পারে। তাহলে এন্ড জাস্টিফাই দ্য মিন হচ্ছে এটার মূল কথা। এন্ড লিখলে জাস্টিফাই লিখলে চলবে, আর এন্ড যদি দেয় তাহলে জাস্টিফাইজ হতো। এন্ড জাস্টিফাই দ্য মিনস। হ্যাঁ, সেলফিশ ক্যারেক্টার। প্রিন্স এটা হচ্ছে গ্রন্থ, গ্রন্থ হচ্ছে আরেক রকম, কবিতা কিছু না। আমাদের প্রিপারেশন ফর দ্য রেনেসাঁস শেষ, আমরা এখন এলিজাবেথান পিরিয়ডের দুইজন পড়বো, এক হচ্ছে বেকন পর্ব আর হচ্ছে পড়ব ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো পিএসসির অনেক পছন্দ হয়ে গেছে, শুধু এখান থেকে প্রশ্ন আসে, 35ও আসছে, 40ও আসছে, 41ও এখান থেকে প্রশ্ন আসছে। আচ্ছা আমি এটা মুছে দেই। এখন আমরা লিখবো এলিজাবেথান পিরিয়ড। এলিজাবেথান পিরিয়ড হচ্ছে রানী এলিজাবেথ একের নাম অনুসারে করা হয়েছে। ঠিক আছে, 1558 থেকে এটা হয়েছে 1603। এলিজাবেথান পিরিয়ডের নামকরণ করা হয়েছে রানী এলিজাবেথ একের নাম অনুসারে, আর এটা হচ্ছে 1558 থেকে 1603। এলিজাবেথ ওয়ানের একটা বিখ্যাত কোটেশন আছে, এটা লিখে নাও। সেই কোটেশনটা হলো, এ গুড ফেস is the
বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন। এটা সবচেয়ে বোঝা যায় ভাইবার ক্ষেত্রে, ঠিক আছে? কেন? যারা ভাইবা একটু লম্বা চওড়া সুন্দর দেখতে, ঠিক আছে, তাদেরকে কি করা হয়, তাদের প্রতি এক ধরনের ভাইবা কর্তাদের বেশিরভাগই, সবার না, সফট কর্নার কাজ করে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এই যে বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন মানে হচ্ছে যে একটা ভালো চেহারা, একটা ধরো কোনো কর্মজীবনের ক্ষেত্রে বা কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে বা কোনো কিছুর ক্ষেত্রে কি করতে পারে, ভালোভাবে কাজ করতে পারে। বেস্ট লেটার মানে হচ্ছে কি ওয়ে। এখানে উনি কিন্তু সৌন্দর্যের প্রশংসা করছে। প্রিপারেশন ফর, আচ্ছা, এ গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন বানানটা কি ঠিক ছিল? রিকমেন্ড, এই যে রিকমেন্ডেশন। আচ্ছা, এটা শেষ। এখন এই যুগের কিছু বৈশিষ্ট্য ছিল, এই যুগে যেসব সাহিত্যকর্ম হতো, নাটকে বেশিরভাগ হয়েছে এই যুগে। এই যুগে নাটকগুলো সাধারণত রিভেঞ্জ এবং লাভ থিমের উপর লেখা হতো, রিভেঞ্জটাই বেশি জনপ্রিয় ছিল। তো এই যুগে কোনো নাট্যকার যখন মঞ্চে নাটক হতো, তখন কোনো মেয়ে অংশগ্রহণ করতে পারো না, মেয়েরা তখন অ্যালাউড ছিল না। তখন ছেলেরা কি করতো, মেয়ের ভূমিকায়, ধরো নায়িকার ভূমিকায় কোনো মেয়ে অভিনয় করতো। আর বেশিরভাগই নাটক দেখা গেছে রানীর সামনে মঞ্চস্থ করা হয়েছে। আর এই যুগে বিখ্যাত একটা থিয়েটার আছে, গ্লোব থিয়েটার, যেটাতে উইলিয়াম শেক্সপিয়ার কি করেছিল, কাজ করেছিল। পরে এই থিয়েটারটা আগুনে পুড়ে যায়। আচ্ছা, এই যুগের একটা বিখ্যাত ঘটনা হয়েছে যে উইলিয়াম শেক্সপিয়ার এই যুগের ফসল, ক্রিস্টোফার মার্লো এই যুগের ফসল, তারপর হচ্ছে তোমার বেন জনসন আর ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকন। এখন আসো আমরা এই যুগে ইংরেজি সাহিত্যের প্রথম ট্র্যাজেডি রচিত হয়েছিল, প্রথম ট্র্যাজেডি, ঠিক আছে, প্রথম ট্র্যাজেডি রচিত হয়েছিল। আর এই ট্র্যাজেডিটা লেখছে দুইজন মিলে, ঠিক আছে, থমাস নর্টন আর থমাস স্যাকবিলে। দুইজনে মিলে কি করছিল, একটা কোলাবোরেটর, তারা ছিলেন লিটারেরি কোলাবোরেটর, ঠিক আছে। তারা ইংরেজি সাহিত্যের প্রথম ট্র্যাজেডি লেখছিল। আর ট্র্যাজেডিটার নাম হচ্ছে, দুইজনে মিলে যে ট্র্যাজেডিটা লিখছিল এটার নাম হচ্ছে গর্বডক। গর্বডকের কাহিনীটা ইন্টারেস্টিং, এই জন্য আমি সেটা বলবো, ঠিক আছে। গর্বডকের কাহিনীটা হচ্ছে, গর্বডক হচ্ছে একটা রাজার নাম, সম্ভবত ইংল্যান্ডের রাজা, ঠিক আছে। ওনার দুইটা ছেলে ছিল, একটা হচ্ছে পোরেক্স আর একটা হচ্ছে ফেরেক্স। এটার সাবটাইটেল কিন্তু ফরেক্স আর ফরেক্স পোরেক্স, ফেরেক্স পোরেক্স, এটা সাবটাইটেল, ঠিক আছে। ফোরেক্স, সরি, ফেরেক্স অ্যান্ড পোরেক্স হচ্ছে এটার সাবটাইটেল। তো এই গল্পটা হচ্ছে, উনি হচ্ছে রাজা, ঠিক আছে, উনি রাজা, পোরেক্স হচ্ছে ছোট সন্তান, আর ফেরেক্স হচ্ছে বড় সন্তান। এটা ট্র্যাজেডি কিভাবে হলো আমি দেখাচ্ছি, ঠিক আছে। আমার কথা কি শোনা যাচ্ছে? হাসি, এদিকে আসো, ওই মোবাইলটা দাও আমার।
তো গর্ভটক হচ্ছে রাজা। ট্র্যাজেডি আমি বলছি, এর আগে বলছি ট্র্যাজেডি মানে হচ্ছে মাইনাস, মানে কেউ না কেউ মারা যাবে, এখানে যুগান্তক কোনো ঘটনা ঘটবে, শোকের কোনো ঘটনা ঘটবে। থিয়েটারটার নাম হচ্ছে গ্লোব থিয়েটার। এখানে দেখো গর্ভটাকে যেটা বলছিলাম পোরেক্সে, রাজা কি করলেন, সিদ্ধান্ত নিলেন যে তার রাজ্যটা দুইজনের নামে ভাগ করে দিবেন, বড় সন্তান এবং ছোট সন্তানের নামে, গর্ভটক। ঠিক আছে, কিন্তু এইটা নিয়ে সভাসদরা বললো যে না, আপনি এত তাড়াতাড়ি ভাগ করে দিন না, এই সিদ্ধান্ত নিয়ে না, আপনি আরো পরে আস্তে ধীরে সময় নিয়ে নেন। এর ভিতরে দুইজনকেই মানে তাদের এই দুইজনের কানেই কি করলো, কিছু লোক বিষিয়ে তুললো, যে ফোরেক্সকে বললো যে তোমাকে বঞ্চিত করা হবে, আর ফোরেক্সকে বললো যে, অনেকে বললো যে তুমি তো লিগালি রাজা হওয়ার কথা বা সম্পত্তি পাওয়ার কথা। তো এটা বলার কারণে দুজনের ভিতরে দুজনের মনে কি হলো, শত্রুতা তৈরি হলো। একদিন ফেরেক্সকে মেরে ফেলে, এই যে একটা প্রথম ফার্স্ট মার্ডারের কাহিনী হয়, ওকে মেরে ফেলা হয়। কে মারছে? পোরেক্স মারছে। পোরেক্স যখন মারছে তখন রানী আবার কি করতো, ফেরেক্সকে খুব পছন্দ করতো, তার বড় ছেলেকে খুব পছন্দ করতো। রানী তার ছেলেকে পোরেক্সকে মেরে ফেলে, তাহলে কি হয়, সেও মারা যায়, সেও মারা গেল। তো মারা যাওয়ার পর তখন তাদের এই ঘটনা থেকে রাজাও খুব ক্ষুব্ধ এবং কষ্ট পেল। কিন্তু এই রাজার বিদ্রোহে রাজবিদ্রোহ শুরু হলো। রাজবিদ্রোহে গর্ভটক এবং গর্ভটকের স্ত্রী মারা যায়, মানে রাজা ও রানী শেষে মারা যায়। এ হচ্ছে মূল কাহিনী। আরো পরে কাহিনী আছে, এটা গুরুত্বপূর্ণ না, এটা হচ্ছে মূল কাহিনীটা, এটা বলে দিছি কারণ এটা ট্র্যাজেডি কেন হলো এটা বলার জন্য গল্পটা বলছি। যে দেখো, সব প্রথম ফেরেক্স মারা যায়, তারপর পোরেক্স মারা যায়, তারপর রাজা রানী মারা যায়। ঠিক আছে, আর খেয়াল করে দেখো একটা জিনিস, ট্র্যাজেডিটা কখন হয়, যখন একটা মানুষের ভুলের জন্য সে ক্ষমতার উচ্চ শিখর থেকে একদম দুঃখের সর্বনিম্নে পৌঁছে যায়। ক্ষমতার উচ্চ শিখর থেকে সে কি করে, দুঃখের উচ্চ শিখর, এটা ক্ষমতার মানে তার খুব পাওয়ার আছে, সে তার একটা ভুল, ট্রেজিক ফ্ল, ঠিক আছে, আমাদের ভিতরে অনেক ভুল থাকে না, কারো বেশি আবেগ থাকে, কারো বেশি মেজাজ চড়া থাকে, এগুলো হচ্ছে ট্রেজিক ফ্লর কারণ হতে পারে। দেখো এখানে পোরেক্সের ট্রেজিক ফ্ল ছিল কি, হিংসা। পোরেক্সের ট্রেজিক ফ্ল ছিল হিংসা। পোরেক্স ক্ষমতার উচ্চ শিখরে ছিল, সে ছিল রাজপুত্র, ঠিক আছে, যেহেতু রাজার পুত্র ছিল, রাজপুত্র, সে ক্ষমতার উচ্চ শিখরে ছিল, তার ট্রেজিক ফ্ল ছিল কি, হিংসা, যে হ্যাঁ আমার ভাই ক্ষমতা পাবে, আমি রাজ্যের কোনো ভাগ পাবো না। এই হিংসার কারণে সে কি করলো, তার ভাইকে হত্যা করলো। হত্যা করে সে একদম দুঃখের নিম্ন সাগরে কিভাবে পৌঁছলো, যখন তার মা তাকে হত্যা করা হয়। এটা এই দুঃখের নিম্ন সীমা, শেষ ফলাফল হচ্ছে কালমিনেশন যেটাকে বলে, সেটা হচ্ছে মৃত্যু। ঠিক আছে, এটা হচ্ছে ট্র্যাজেডির কথা। দুঃখের শেষ নিম্ন সীমা হচ্ছে মৃত্যু। পোরেক্স কি করছিল, হিংসার বশবর্তী হয়ে ভাইকে খুন করছে, পরে সে কি করছে, মারা গেছে। তারপর আমরা পড়বো স্যার ফিলিপ সিডনি। গর্ভটকের কাহিনী কিন্তু শেষ, মানে স্যার থমাস নর্টন এবং স্যাকবিলি দুইজন মানুষ, কিন্তু আগের কাহিনীটা একটু রিপিট করে নেই। ঠিক আছে, স্যার থমাস নর্টন, সরি স্যার না, থমাস নর্টন আর থমাস স্যাকবিলি কি লিখছে, সাহিত্য কোলাবোরেটর ছিল। ঠিক আছে, লিটারেরি কোলাবোরেটর যাকে বলা হয়, তারা দুইজনে মিলে কি লিখছে, গর্ভটক লিখছে, যেটা ইংরেজি সাহিত্যের প্রথম ট্র্যাজেডি, কিন্তু তারা কিন্তু ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি না। থমাস নর্টন আর স্যাকবিল কিন্তু ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি না, যদিও তারা প্রথম ট্র্যাজেডি লেখছিল।
ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি হচ্ছে ক্রিস্টোফার মার্লো। আচ্ছা, এখন আমরা স্যার ফিলিপ সিডনি পড়ব। ফিলিপ সিডনি। স্যার ফিলিপ সিডনির ভিতরে তিনটা জিনিস পড়লে চলবে। তিনি ছিলেন অগ্রদূত, রেনেসার প্রিকারসর। অগ্রদূতের ইংরেজি হচ্ছে প্রিকারসর, ঠিক আছে? রেনেসার অগ্রদূত ছিলেন, মানে তার লেখাতে রেনেসার যে থিমটা, এটার সূচনা হয়েছে, এজন্য তাকে বলা হয় রেনেসার অগ্রদূত। তার তিনটা জিনিস তোমার পড়লেই চলবে, যেটা একদম খুব গুরুত্বপূর্ণ, আর বাকিগুলো গুরুত্বপূর্ণ নয়। তিনটা জিনিস মুখস্থ করবা। একটা হচ্ছে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, এটা হচ্ছে সমালোচনামূলক গ্রন্থ। এটা হচ্ছে আর্কাডিয়া, ঠিক আছে? আরেকটা হচ্ছে অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা। বারবার পড়তে হবে, মনে থাকে না। অনেকের অভিযোগ যে ইংরেজি সাহিত্যের এই লেখকগুলোর নাম মনে থাকে না, এই লেখকগুলোর নাম মনে থাকে না, সাহিত্যকর্মের নাম মনে থাকে না, বারবার মনে রাখতে হবে, ঠিক আছে? সিডনিতে গিয়ে আর্কাডিয়া আর স্টেলা কি করলো? অ্যাপোলজি করলো। এভাবেও মনে রাখতে পারো, নিজে নিজে ছন্দ বানাইও মনে রাখতে হবে। সিডনিতে গিয়ে হ্যাঁ আর্কাডিয়া আর স্টেলা অ্যাপোলজি করলো, মানে ক্ষমা চাইলো। এটা হচ্ছে সাহিত্য সমালোচক গ্রন্থ। কোলাবোরেটর মানে হচ্ছে দুইজনে মিলে যেটাকে লেখে, ঠিক আছে? ইজরা পাউন্ড আর হচ্ছে টি.এস. ইলিয়ট ছিলেন কোলাবোরেটর। ধরো আমি আর আমার বন্ধু দুইজনে মিলে একটা জিনিস শেষ করলাম, ঠিক আছে? দুইজনে মিলে আলোচনা করলাম, জানলাম অনেক কিছু, তারপর আমাদের ভিতর মত বিনিময় করলাম, আমি একটা অংশ লিখলাম, সে একটা অংশ লিখলো, এই তাদেরকে বলা হয় সহযোগী, ঠিক আছে? কোলাবোরেটর। কিন্তু এভাবে কোলাবোরেটর আবার অনেক সময় আমাদের এই যে বোঝাতেও ব্যবহৃত হয়। পাকিস্তান হানাদার বাহিনী বোঝাতেও কোলাবোরেটর জিনিসটা নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। এই যে শান্তি বাহিনীরা ওরা ছিল কি, পাকিস্তান সেনাবাহিনীর কোলাবোরেটর ছিল শান্তি বাহিনী। তারপর আরো ছিল কি আলবদর, আল শামস, ওই অর্থে কোলাবোরেটর হচ্ছে এটা নেগেটিভ ওয়ার্ড। কিন্তু এখানে কোলাবোরেটর মানে হচ্ছে সাহিত্য সহযোগী, মানে দুজন মিলে যখন একটা কর্ম লিখে। আর এটা কখন সম্ভব হয়? যখন দুইজন খুব বন্ধুত্বপূর্ণ থাকে, যে একজন আরেকজন মিলে একটা থিমকে ভাগ করে কবিতা বা কি কোনো সাহিত্যকর্ম, নাটক, কোনো কিছু লিখে। আমরা এখন কথা বলতেছি নিলাম স্যার ফিলিপ সিডনিকে নিয়ে। তার পড়ার মতো হচ্ছে এই তিনটাই। অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, এটা হচ্ছে সমালোচনামূলক গ্রন্থ। এই অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, ঠিক আছে, এটা হচ্ছে সনেট। আর এটাকে ইংরেজি সাহিত্যে নভেলের ভ্রূণ বলা হয়, মানে অঙ্কুর বলা হয়। মূলত নভেলের যে ইয়াটা, এই জিনিসটা থেকে হয়েছে, অঙ্কুর লেখি, বীজটা বপিত হয়েছে এই নাটকটার মাধ্যমে। নাটক না, সরি, এটা সাহিত্যকর্ম সম্ভবত আর্কাডিয়া, ঠিক আছে? আর এটা হচ্ছে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, এটা হচ্ছে সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ। লাস্টেরটা হচ্ছে সনেট। এতটুকু জানলেই চলবে। সিডনিতে গিয়ে আর্কাডিয়া আর স্টেলা অ্যাপোলজি চাইলো, এভাবে মনে রাখতে পারো। পরীক্ষা আসার মতো এখানে হচ্ছে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, এটা বিখ্যাত। পরীক্ষা যদি আসে, এটা আসার সম্ভাবনা বেশি, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। এবার আমরা পড়বো ফ্রান্সিস বেকন। বেকন পড়ার আগে বঙ্কিমকে নিয়ে কিছু কথা বলি। আমরা যখন বঙ্কিম পড়ি, ঠিক আছে, আজকে উপস্থিত কম, মাত্র 44 জন। আমরা যখন বঙ্কিম পড়ি তখন আমাদের কি মনে হয়? যে লেখাগুলো গদবাঁধা, ঠিক আছে, লেখাগুলোর ভিতরে একটা একটু মানে সহজ সরলতা নেই, লেখাগুলো একটু গুরুগম্ভীর, এবং লেখাগুলো ডিডাকটিভ, মানে হচ্ছে তোমাকে কোনো মেসেজ দিচ্ছে। সেম এই লেখাটা স্যার লুৎফুর রহমানও তার বিভিন্ন
গ্রন্থে লিখে থাকে। ঠিক এই ধরনের রচনায় লিখত কে? ফ্রান্সিস বেকন। ঠিক আছে, এই যে এই ধরনের রচনা লিখতে দেখে তাকে বলা হয় প্রাবন্ধিক। জন্মসাল গুরুত্বপূর্ণ, সবার মনে রাখতে হবে। একজন লিখছেন জন্মসাল কি মনে রাখতে হবে, যারা খুব গুরুত্বপূর্ণ তাদের জন্মসাল মনে রাখতে হবে, আর পিরিয়ড গুলোর জন্মসাল মনে রাখতে হবে, সবার জন্মসাল মনে রাখতে হবে না। ফ্রান্সিস বেকনের জন্মসাল মনে রাখলেও চলবে, না রাখলেও চলবে। ওনার পরিচয়গুলো দিয়ে দিই, ওনার পরিচয় কি কি। ফার্স্ট অ্যাজেইস্ট মানে হচ্ছে প্রাবন্ধিক, প্রথম প্রাবন্ধিক, যিনি প্রবন্ধ লেখে তাকেই বলা হয় প্রাবন্ধিক। ঠিক আছে, আবার এখানে তাকে ফাদার অফ ইংলিশ প্রোজ বলা হয়। আচ্ছা, ফাদার অফ ইংলিশ প্রোজ বেকন কখন হবে? যখন জন উইক্লিফ বা কিং আলফ্রেড দ্য গ্রেট না থাকবে, তখন ফ্রান্সিস বেকনকে দাগানো যাবে কি হিসেবে? ফাদার অফ ইংলিশ প্রোজ হিসেবে। আর মডার্ন প্রোজ যদি বলে তাহলে নিঃসন্দেহে কি হবে? ফ্রান্সিস বেকন হবে। মডার্ন প্রোজ যদি বলে তাহলে একদম সোজা বেকনকে দাগাবা। আর শুধু প্রোজ যদি বলে তাহলে উইক্লিফ বা কিং আলফ্রেড দ্য গ্রেট না থাকলে দাগাবা। যেহেতু ফার্স্ট এজিস্ট ছিলেন, তিনি হচ্ছে ফাদার অফ ইংলিশ এসে। ইংলিশ এসে। বেকনের কি আসতে পারে? বেকনের কোটেশন আসবে। ঠিক আছে, বেকনের কোটেশন আসবে। ফাদার অফ ইংলিশ এসের পরে এখন দেখো ফ্রান্সিস বেকনের যে সাহিত্যকর্মগুলা, এই সাহিত্যকর্মগুলোর নাম আমরা জানবো। বেশিরভাগই তো উনি সাহিত্যকর্ম বলতে বুকস লেখছে, প্রবন্ধ লেখছে আর কি। ঠিক আছে, প্রথম হচ্ছে নভাম অর্গানাম। এগুলোর নাম সাধারণত ধারণা করতে পারি যে আসবে না, আসলে ওনার পরীক্ষায় কোটেশনে আসবে। কারণ কি, কোটেশন গুলো অনেক বিখ্যাত। ঠিক আছে, ডিভাইন এন্ড হিউম্যান, ক্লিয়ার? তারপরে হচ্ছে অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং, অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং, এগুলো হচ্ছে ওনার বুক। 4 নাম্বার বুক হচ্ছে নিউ আটলান্টিস। কয়েকবার রিভিশন দিবা, আসলে ওনার থেকে কি আসবে? কোটেশনই আসবে। আর সবার লাস্টেরটা হচ্ছে দ্য উইজডম অফ এনশিয়েন্ট। দ্য উইজডম, এটা দেখা যাচ্ছে আটলান্টিস, একটু ছোট করে লিখলেই দেখা যাবে। নিউ আটলান্টিস। দ্য উইজডম অফ লার্নিং। একটু দেখে নাও তোমরা, 5টা, অনেকগুলো আছে, এটার ভিতরে 5টা হচ্ছে বিখ্যাত। ঠিক আছে, আমি আবার বলছি, নভাম অর্গানাম, ডিভাইন এন্ড হিউম্যান, অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং, নিউ আটলান্টিস, আর লাস্ট হচ্ছে দ্য উইজডম অফ লার্নিং। হারিয়ে যাচ্ছি না, আমি সরে যাচ্ছি যেন লেখাগুলো দেখা যায়। আমি সরে যাচ্ছি যেন আপনাদের লেখাগুলো দেখা যায়। এটা তো ল্যাপটপ, তাই আমাকে দেখা যাচ্ছে না। ওয়েবক্যামটা যে বোর্ডের পাশে আছে সরে গেলে আর দেখা যায় না।
এখন অনেকগুলো কোটেশন, তো তাই আমি কোটেশন গুলো তোমাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবো। এটা মনে হয় নবম অর্গানে, সম্ভবত এটা ল্যাটিন ফ্রেজ হবে, এটা গুগলে সার্চ দিলে বলতে পারবো। এখন আমি তোমাদেরকে কোটেশন দেখাবো, এজন্য স্ক্রিন শেয়ারে গেছি। নিচে যাও, নিচে যাও, একদম নিচে। এখানে তোমরা স্ক্রিন মানুষ ফ্রান্সিস বেকনের, এটা না, আর উপরে এটা না, এই যে দিক থেকে এটা বড় করে, এটা না, ফ্রান্সিস বেকন লেখাটা কই ছিল? এখানে দেখো কোটেশন, এটার নিচে নাও না একটু, মাউসটা কই, এভাবে হবে না, একটু অপেক্ষা করো, আমি এটা একটু মাউসে দেখছি। এখানে দেখো স্ক্রিনে দেওয়া আছে কোটেশন অফ রিভেন্স থেকে শুরু হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ অফ রিভেন্স। এটা উপরে নাও, ফেমাস বুকের তো প্রয়োজন নাই। আর কই গেল, ওইদিকে গেছো কেন? এই ইয়ারটাতে আসো, হ্যাঁ আরো উপরে নাও, আর উপরে যায় না? দেখো এখানে অফ রিভেন্স দেখতে পাচ্ছ, অফ রিভেন্স, এটা বড় করে দিচ্ছি, এখন তো দেখার কথা, এই যে আমি দেখতে পাচ্ছি, শোনা যাচ্ছে আমার কথা? আমার কথা শোনা যাচ্ছে? এখানে দেখো অফ রিভেঞ্জে কি লেখা আছে, রিভেঞ্জ ইজ এ কাইন্ড অফ ওয়াইল্ড জাস্টিস, মানে হচ্ছে তোমার রিভেঞ্জ হচ্ছে এক ধরনের কি, জাস্টিস বানানটা এখানে ভুল লেখছে, এটা টাইপে দিছিলাম কম্পিউটার, ছেলে ভুল লেখছে, এটা হবে রিভেঞ্জ ইজ এ কাইন্ড অফ ওয়াইল্ড জাস্টিস, ঠিক আছে, মানে হচ্ছে প্রতিশোধ হচ্ছে এক ধরনের কি, ওয়াইল্ড মানে কি, বন্য, বন্য বিচার, এটা অফ রিভেঞ্জের একটা বিখ্যাত লাইন, প্রতিশোধ হচ্ছে এক ধরনের কি, বন্য বিচার, ওয়াইল্ড মানে হচ্ছে এক্সট্রিম, কোন জিনিস যখন স্বাভাবিকের লেভেল ছেড়ে খুব তীব্র পর্যায়ে চলে যায় তখন আমরা কি বলি, ওয়াইল্ড বলি। এখানে জাস্টিস লেখাটা ভুল লিখছে, এটা কম্পিউটার টাইপিং ছেলেরে দিছিলাম, তো এটা হচ্ছে এখানে তোমরা শুদ্ধভাবে মনে রাখো,
রিভেঞ্জ ইজ এ কাইন্ড অফ ওয়াইল্ড জাস্টিস, মানে জাস্টিস মানে হচ্ছে বিচার, ওয়াইল্ড জাস্টিস মানে বন্য বিচার। ঠিক আছে, এটা আমরা হ্যামলেটের ভিতর দেখতে পাই। হ্যামলেটের বাবাকে যখন মেরে ফেলছে, হ্যামলেট তখন তার চাচার উপর কি করছে, প্রতিশোধ নিছে। ঠিক তার চাচাও তাকে কি করছিল, বিষ মিশ্রিত তলোয়ার দিয়ে তাকে লেয়ারতাসের মাধ্যমে মারতে চেয়েছিল। তো এটা হচ্ছে ওয়াইল্ড জাস্টিস। তারপর দেখো অফ স্টাডিজ এর কিছু বিখ্যাত লাইন, এগুলো বোর্ডে লিখলে অনেক সময় যেত দেখে আমি শেয়ার স্ক্রিনে শেয়ার করেছি। দেখো অফ স্টাডিজে কি লেখা আছে, রিডিং মেকেথ এ ফুল ম্যান, কনফারেন্সে রেডি, রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান, হিস্ট্রি রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। এটা কি না ভুল লেখছে কেন, এটাও তো ভুল লেখছে, থাবড়া বাগিয়া তাকে। রিডিং মেকেথ এ ফুল ম্যান মানে হচ্ছে, রিডিং হচ্ছে পড়া, মানে পড়া একটা মানুষকে সম্পূর্ণ করে। ঠিক আছে, কনফারেন্স এ রেডি ম্যান, তারপর হচ্ছে রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। পুরা ছেলেটা। কনফারেন্সের মাধ্যমে একটা মানুষ কি হতে পারে, তৎপর হতে পারে, আর রাইটিং এর মাধ্যমে একদম নিখুঁত হতে পারে, আর রিডিং একটা মানুষকে সম্পূর্ণ করে। ঠিক আছে, তারপরে দেখো হিস্ট্রি মেক্স ম্যান ওয়াইজ, ইতিহাস মানুষকে জ্ঞানী করে। এটা অফ স্টাডিজ একটা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। লুৎফুর রহমানের যেমন আমরা দেখি অনেক প্রবন্ধে অনেক নীতি কথা লেখা থাকে, তারপর আমরা দেখেছি সংস্কৃতির কথা প্রবন্ধ, হ্যাঁ, মোতাহির হোসেন চৌধুরীর এখানে যেমন নীতি কথা লেখা থাকে, তেমনি ব্র্যাকনেরও নীতি কথা লেখা থাকে। অফ স্টাডিজে দেখো কি লিখছে, প্রথমটা বললাম, দ্বিতীয়টা বললাম, আবার তৃতীয়টা বলি, স্টাডিজ সাফার ডিলাইট ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। এটার মানে হচ্ছে না, আমি খেপি নাই, যে ছেলে টাইপ করছে সে অনেক বানান ভুল করছে, তাকে বলছি থাবড়া দেওয়ার দরকার, তোমাদেরকে বলি নাই। স্টাডিজ সাফ ফর ডিলাইট মানে হচ্ছে যে আমরা যে পড়াশোনা করি, জ্ঞান বিদ্যা, ঠিক আছে, বিদ্যা হচ্ছে কিসের জন্য, আনন্দের জন্য, অলংকারের জন্য, আর হচ্ছে সামর্থ্যতার জন্য। মানে বিদ্যা দ্বারা একটা মানুষ কি করতে পারে, আনন্দ অর্জন করতে পারে। এটা তার অর্নামেন্ট, মানে সে যখন একটা কবিতা লিখবে তখন সে কি করতে পারে, সাহিত্যের কোনো লাইন হিসেবে তার কবিতা, কাব্য, উপন্যাসে ব্যবহার করতে পারে, তখন তার উপন্যাসটা কি হয়, আরো ওয়েটি হয়ে যায়। এজন্য এটা বলছে অর্নামেন্ট। আর অ্যাবিলিটি মানে কি হয়েছে, তোমার বিদ্যার দ্বারাই তুমি একটা অর্জন করতে পারো, ডিগ্রি অর্জন করতে পারো, তারপর তুমি কি পাও, একটা জব পাও, তাহলে তোমার এক ধরনের সামর্থ্যতা তৈরি করে দেয় এই জ্ঞানটা। ঠিক আছে, আর লাস্টেরটা হচ্ছে some books are to be tested, others to be swallowed, and some few to be chewed and digested। খেয়াল করে দেখো, বলছে বই, যে সব বই, এখানে বই নিয়ে কথা বলছিল অফ স্টাডিজে। তো বই নিয়ে কথা বলতে গিয়ে লেখক বলছে যে সব বইয়ের মানে আবেদন বা ধরন এক একটা রকম, মানে প্রাগমেটিজম কথাটা উপযোগবাদ, যে বই যে কতগুলো বই তোমার কাছে, তুমি আসলে কোন বইটা কিভাবে পড়বা, সেটা বলতে গিয়ে লেখক তখন এই কথাগুলো বলছে, যে কিছু বই আছে যে আস্বাদনের জন্য। ঠিক আছে, তোমরা যখন মাত্র 9-10-এ উঠবা বা ধরো উপন্যাস পড়া শুরু করো, তখন হুমায়ুন আহমেদের হিমরূপা যখন পড়বা দেখবা তোমাদের এটা টেস্ট ফিল হবে। তো কিছু কিছু বই আছে যে এটা তোমার হচ্ছে টেস্টের জন্য, আর কিছু কিছু আছে গলৎকরণ। ঠিক আছে, আর কিছু কিছু আছে চাবাই ফেলা, আর কিছু কিছু আছে হজম করে ফেলা। যেমন কিছু কিছু বইয়ে আমরা ইংরেজি সাহিত্যে অনেক সময় অনেক একটা জিনিস যা খুব কঠিন লাগতো, তো আমরা অনেক সময় দেখা গেছে কি এটা মুখস্থ করে ফেলতে হতো। যে এই কথাটা বলছে যে কিছু জিনিস, কিছু কোন কোন বই কিভাবে পড়তে হবে সেই কথাটা বলতে গিয়ে লেখক এই কথাটা বলছে। এখন অফলাইনের একটা বিখ্যাত কোটেশন হচ্ছে, ইট ইজ ইম্পসিবল টু লাভ অ্যান্ড ওয়াইজ। খেয়াল করে দেখো, ইট ইজ ইম্পসিবল টু লাভ অ্যান্ড ওয়াইজ এর মানে হচ্ছে যে মানুষ একসাথে কি, যদি মানুষ ভালোবাসায় পড়ে তখন মানুষ একসাথে ভালোবাসতে এবং জ্ঞানী হতে পারে না। দ্যাট মিনস যখন মানুষ ভালোবাসায় পড়ে মানুষ বোকা হয়ে যায়, এটাই কিন্তু বুঝাইছে। যখন ভালোবাসায় পড়ে তখন মানুষ কি হয়ে যায়, বোকা হয়ে যায়, যে এটা অসম্ভব ভালোবাসা এবং জ্ঞানী হওয়া একসাথে। তারপর দেখো অফ ম্যারিজ এন্ড সিঙ্গেল লাইফে কতগুলো ওনার যে কথাগুলো, এই কথাগুলোকে বলা হয় অ্যাফোরিস্টিক। অ্যাফোরিস্টিক মানে হচ্ছে যেটা চিরন্তন সত্য থাকে, এই কথাটা যেটা চিরন্তন সত্য থাকে এটাকে বলা হয় অ্যাফোরিস্টিক। তাহলে খেয়াল করে দেখো অ্যাফোরিজম যেটা থেকে এসেছে আর কি, যে অফ ম্যারিজ এবং সিঙ্গেল লাইফে উনি কি বলছে,
যে ওয়াইফস আর ইয়াং ম্যান মিস্ট্রেস, হ্যাঁ, কম্পিনিয়ন ফর মিডল এজ, লেখছে উইডল এজ, ছেলেটারে কি করতাম, অ্যান্ড এরপরে লেখছে ওল্ড ম্যান নার্সেস। তো ওয়াইফস আর ইয়াং ম্যান মিস্ট্রেস মানে হচ্ছে ওয়াইফ, স্ত্রীটা হচ্ছে মানুষের যৌবনকালের বান্ধবী, মিস্ট্রেস বলতে এখানে বান্ধবী বুঝিয়েছে, হ্যাঁ, কম্পিনিয়ন টু দা ফর দা মিডল এজ, মিডল এজ মানে এখানে বানানটা ভুল, এটা হবে মিডল এজ, ঠিক আছে। কম্পিনিয়ন ফর দা মিডল এজ মানে হচ্ছে মধ্যযুগের, মধ্য বয়সের সঙ্গী, মানুষের বয়স যখন 50 হয়ে যায়, মানে 40-এর উপরে চলে যায়, তখন তার স্ত্রী হচ্ছে তার কি, তার সঙ্গী। আর ইয়াং এজ ধরো 30 থেকে 45 পর্যন্ত যদি বিবেচনা করি, তখন তার হচ্ছে মিস্ট্রেস, মিস্ট্রেস বলতে এখানে বান্ধবী বুঝাচ্ছে। অ্যান্ড ওল্ড ম্যান নার্সেস, এবং বুড়োকালে তার কি হয়, সেবিকা হয়ে যায়। এখানে স্ত্রীর ভূমিকা বুঝাইছে। এই মেরিজের মানে মেরিজের কথা বলতে গিয়ে প্রবন্ধটাতে লেখক একটা স্ত্রীর একটা পুরুষের জীবনে কি কি ভূমিকা হতে পারে সেটা বলছে। হতে পারে যে একটা মেয়ে যখন একজনের ওয়াইফ হয়ে যায়, হ্যাঁ, তখন সে কখনো মিস্ট্রেসের ভূমিকা পালন করে, কখনো সঙ্গীর ভূমিকা পালন করে, কখনো সেবিকার ভূমিকা পালন করে। এটা বুঝাইতে, ম্যারেজের গুরুত্ব বুঝাতে গিয়ে তখন ওয়াইফের কথাটা আসছিল প্রবন্ধে। এখানে আরেকটা বিখ্যাত কোটেশন আছে, আরেকটা কোটেশন দেখো কি, আনমেরিড ম্যান আর বেস্ট ফ্রেন্ডস, বেস্ট মাস্টার, বেস্ট সার্ভেন্ট, বাট নট অলওয়েজ বেস্ট সাবজেক্ট। এর মানে হচ্ছে যে একটা অবিবাহিত লোক, ঠিক আছে, এর মানে হচ্ছে একজন অবিবাহিত লোক একটা ভালো বন্ধু হতে পারে, ফ্রেন্ড বানানটা ভুল করছে, ভালো বন্ধু হতে পারে, ভালো মাস্টার হতে পারে, ভালো সার্ভেন্ট হতে পারে, মানে ভালো প্রভু হতে পারে, ভালো সেবক হতে পারে, কিন্তু সবসময় ভালো বস্তু নয়। এর মানে উনি এখানে যে বিবাহ করে না, মানে যে কি করে বিবাহ করে না, তাকে কি করছে, নিরুৎসাহিত করছে। যে অবিবাহিত লোক, একটা অবিবাহিত লোক কারো ভালো বন্ধু বা ভালো রাজা বা ভালো প্রজা হতে পারে, কিন্তু আসলে সে ভালো সাবজেক্ট হতে পারে না। এখানে ম্যারেজের গুরুত্ব দিতে গিয়ে তিনি একজন অবিবাহিত লোকের বর্ণনা দিয়ে এভাবে নিরুৎসাহিত করেছেন। তারপর দেখো ফ্রেন্ডশিপে বলছে এ গুড ফ্রেন্ড ইজ অ্যানাদার হিমসেলফ, এ গুড ফ্রেন্ড ইজ অ্যানাদার হিমসেলফ মানে একটা ভালো বন্ধু তোমার প্রতিচ্ছবি, অ্যানাদার হিমসেলফ মানে হচ্ছে তোমার প্রতিচ্ছবি। তুমি তোমার বন্ধু, একটা ভালো বন্ধুকে দেখবা তোমার গুণগুলোর রিফ্লেকশন থাকে, এটাই বুঝাইছে। এটা তোমরা কি করবা, ফেসবুকে স্ট্যাটাসও দিতে পারবা যে এ গ্রুপ ফ্রেন্ড ইজ অ্যানাদার হিমসেলফ দিয়ে তোমার বন্ধুর ছবি দিয়ে ফেলবা। মানে হচ্ছে একজন ভালো বন্ধু হচ্ছে তোমার প্রতিচ্ছবি, তোমার গুণগুলোই যা সবকিছুই দেখবা, তোমার একটা খুব ক্লোজেস্ট ফ্রেন্ডের ভিতরে অনেক কিছু কমন থাকে দেখে তুমি তার সাথে কি করো, ফ্রেন্ডশিপ করো। এজন্যই সে হচ্ছে অ্যানাদার হিমসেলফ মানে তোমার আরেকটা সেলফ। তারপর দেখো অফ ট্রুথে কি বলছে, অপরচুনিটি মেক্স এ থিফ। অপরচুনিটি মানে কি, সুযোগ, মানে সুযোগ মানুষকে চোর বানিয়ে দেয়। যেমন একটা কথা আছে না, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। এর মানে হচ্ছে ধরো কেউ যদি ক্ষমতা পায়, সুযোগ পায়, তখন মানুষ কি হয়, চোর বাটপার হয়ে যায়, সুযোগের অপব্যবহার করে থিফ হয়ে যায়, সেটা বুঝাতে বলছে। তারপরে দেখো দ্বিতীয় যে কোটেশনটা, এ মিক্সচার অফ লাই ডথ এবার এট প্লেজার, মানে হচ্ছে মিথ্যাকে যদি তুমি আরো সত্য কথার ভিতরে যদি তুমি আরো মিথ্যা কথা যত মিক্সচার করো, এটা তোমাকে আরো তত কি হবে, তত আনন্দ দিবে। বিশেষ করে যখন ছেলেরা মেয়েদেরকে পটায় অনেক সুন্দর সুন্দর মিথ্যা কথা বলে, তখন এটা মেয়েদের মনে কি করে, প্লেজার অ্যাড করে দেখায়। এটা কিন্তু বাস্তব জীবনে প্রতিফলন দেখা যায়। দ্যাট ইজ ওয়াই এগুলো হচ্ছে কি চিরন্তন বাক্যের মতন কাজ করে। তারপর দেখো সিক্রেট অফ সাকসেস, সিক্রেটে লেখছে রিগ্রেট। সে কি পড়ালেখা করছে না যে টাইপিং করছে? এখানে দেখো দ্য সিক্রেট অফ সাকসেস ইজ দ্য কনস্ট্যান্সি অফ পারপোজ, মানে হচ্ছে তোমার সাফল্যের মূল কথা হচ্ছে ধারাবাহিকতা ধরে রাখা, উদ্দেশ্যের ধারাবাহিকতা ধরে রাখা। মানে তুমি যদি এটা উপরে নিয়ে যদি তুমি কোনো জিনিসে সফল হতে চাও, তুমি উদ্দেশ্য ধারাবাহিকভাবে উদ্দেশ্যের উপরে কি করবে, কাজ করতে থাকবে, তাহলে তুমি কি পাবা, সাফল্য পাবা।
এখানে বলছে বই কেন পড়বে, রিড নট টু কন্ট্রাডিক্ট। হ্যাঁ, এটা অফ ট্রুথের অংশ না, সে ভুলে লিখে ফেলছে, এটা আলাদা অংশ, এটা আরেকটা হয়তো কোনো ইয়ের লাইন। রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউজ, নট টু বিলিভ and take for granted, let's say fronted। ওরে আমার সামনে আর আসতে করো না। টেক ফর গ্রান্টেড মানে হচ্ছে কোন জিনিস বিবেচনায় নেওয়া। বলছে যে পড়া, রিড, ঠিক আছে, রিড মানে হচ্ছে কোন জিনিস পড়া। তো এই যে পড়াটা, পঠন, এই পঠনটা কন্ট্রাডিক্ট তৈরি করার জন্য না, কনফিউজের জন্য না, আবার পুরোপুরি ভাবে বিশ্বাস করে নেয়ার মতো জিনিস না। মানে তুমি যদি কোনো বই পড়ো, পঠন পড়ো, পাঠ্যাভ্যাস তোমার থাকে, তুমি কোনো জিনিসকে মনের ভেতরে কন্ট্রাডিক্টরি সলিউশন তৈরি করবে না, কিংবা তুমি এই বইটাকে চিরন্তন সত্য বলে ধরে নিবা না। বিশেষ করে তুমি দেখবা যখন নাস্তিক যারা বই পড়ে, তারা ধরো বিভিন্ন নাস্তিকবাদীদের বই তারা কি করে এটাকেই অ্যাবসলিউট ট্রু হিসেবে ধরে নেয়। তো ঠিক এই কথাটা বলছে যে কোনো বইকে সম্পূর্ণভাবে বিশ্বাসও করবে না, আবার সম্পূর্ণভাবে ফেলেও দিবা না। আর লাস্টেরটা দেখো কি বলছে, সাইলেন্স ইজ দ্য স্লিপ দ্যাট নারিশেস উইজডম। বলছে সাইলেন্স মানে হচ্ছে কি নীরবতা। নীরবতা হচ্ছে এমন জিনিস যেটা তোমার জ্ঞানকে বৃদ্ধি করে, মানে যে যত জ্ঞানী সে তত চুপ থাকে, এটা বুঝাতেই বলছে। এখানে এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কোটেশন, এগুলো পড়লেই চলবে। আর এখানে দেখো ওনার বেশিরভাগ প্রবন্ধই অফ দিয়ে শুরু হয়েছে, অফ দিয়ে শুরু হয়েছে। এই যে প্রবন্ধগুলোর নামগুলো দেখো এখানে, প্রথমে হচ্ছে অফ ট্রুথ, তারপর হচ্ছে অফ রিভেঞ্জ, অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, অফ প্যারেন্ট অ্যান্ড চিলড্রেন, অফ এনভি, অফ স্টাডিজ, অফ অ্যাডভার্সিটি, অফ লাইফ, অফ ফ্রেন্ডশিপ, অফ ডেথ অ্যান্ড অফ গ্রেট প্লেস। এটা হচ্ছে ওনার প্রবন্ধগুলো। এটা একটু বড় করে দাও, আরো বড় করো, দেখতে সুবিধা হবে। ঠিক আছে, তো মনে রাখবা যদি অফ দিয়ে কোনো প্রবন্ধ দেখো তাহলে এটা হবে ফ্রান্সিস ব্যাকনের। এবার আমরা পড়বো ক্রিস্টোফার মার্লো। ফ্রান্সিস বেকন থেকে অনেক কোটেশন ছিল দেখে স্ক্রিন শেয়ার করেছিলাম। মুছে ফেলে এখন ক্রিস্টোফার মার্লো পড়বো, সেটা অনেক গুরুত্বপূর্ণ, 20 মিনিটে জানি শেষ করতে পারি কিনা, কারণ অনেক কথা এখানে। এখানে দেখো এখান থেকে শুরু করছি। ক্রিস্টোফার মার্লো, ক্রিস্টোফার মার্লোর কতগুলো পরিচয় আছে। প্রথম পরিচয় হচ্ছে উনি ইউনিভার্সিটি উইটস। প্রথম পরিচয় হচ্ছে কি তার, সে হচ্ছে ইউনিভার্সিটি উইটস। প্রথম পরিচয় হচ্ছে সে ইউনিভার্সিটি উইটস। ইউনিভার্সিটি উইটস আমরা কি পড়ছিলাম, যে কত একদল নাট্যকার যারা কেমব্রিজ এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির কি ছিল, বিখ্যাত ছাত্র ছিল, উইটি স্টুডেন্ট ছিল, মেধাবী ছাত্র ছিল। তাহলে উনি হচ্ছে ইউনিভার্সিটি উইটস, তার প্রথম পরিচয়। দ্বিতীয় হচ্ছে তিনি ছিলেন উইলিয়াম শেক্সপিয়ারের প্রিডিসিসর। ঠিক আছে, প্রিডিসিসর কেন আমি এটা আবার বলছি, দেখো আগে প্রিডিসিসরের কথাটা বলার আগে একটু গল্প বলে নেই। উইলিয়াম শেক্সপিয়ার 1564 সালে জন্মগ্রহণ করেন, ঠিক ক্রিস্টোফার মার্লো 1564 সালে জন্মগ্রহণ করেন। কিন্তু ক্রিস্টোফার মার্লো যখন মারা যান তখন উইলিয়াম শেক্সপিয়ারের দেখা যায় কি
আরবি ভাব হয়। তা আরবি ভাব হওয়ার কারণে সবাই ধরে নিচ্ছে যে এটাকে ধরে নেওয়া হয়েছে প্রিডিসিসর হিসেবে। এটা কিন্তু উইকিপিডিয়া তো তাকে প্রিডিসিসর দেখাইছে, কিন্তু কোনো কোনো পরীক্ষার অ্যান্সারে অনেক গাইডের রাইটার লিখে রাখছে কি কন্টেম্পোরারি লিখে রাখছে। তাহলে কন্টেম্পোরারি আর প্রিডিসিসর আসলে তোমরা প্রিডিসিসর দাগাবা, যেহেতু উইকিপিডিয়াতে আমরা প্রিডিসিসর পাইছি। প্রিডিসিসর মানে পূর্বসূরি ছিলেন। কার পূর্বসূরি ছিলেন? শেক্সপিয়ারের। তাকে ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি বা ড্রামা বলা হয়। ফাদার অফ ইংলিশ ড্রামা হেনরিক ইবসেনকেও বলা হয়, অনেক সময় তাকে ক্রিস্টোফার মার্লোকেও বলা হয়, কিন্তু এটা সর্বজন স্বীকৃত যে তিনি ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি। তিনি ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি। এখানে তোমার খুব বিতর্কত তথ্য, যেটা পরীক্ষা অনেক সময় আসবে আবার নাও আসতে পারে, যদি ডিপ প্রশ্ন হয় তাহলে আসবে। সেই কথাটা হলো ক্রিস্টোফার মার্লো কি ছিলেন? তিনি সরকারের পক্ষে একজন এজেন্ট হিসেবে, স্পাই এজেন্ট হিসেবে কাজ করতেন। ঠিক আছে, প্রভিন্সিয়াল ওখানের যে কাউন্সিল থাকে এই যে ওই সময়ে তাদের কি করতেন? স্পাই হিসেবে কাজ করেছিলেন। তো স্পাই যখন ছিলেন তো উনি কি করেছেন, ওনাকে অভিযোগ আনা হয়েছে যে উনি এমন কিছু লেখা লিখছেন যেটা ব্লাসফেমি হয়েছে, মানে ঈশ্বরের নিন্দাবাদ হয়েছে। ঠিক আছে, দ্যাট মিনস ঈশ্বরের নিন্দাবাদ কে করে? যিনি নাস্তিক, তাহলে তাকে নাস্তিকতার দায়ে অভিযুক্ত করা হয়েছে। ব্লাসফেমি মানে হচ্ছে যে ঈশ্বরের বদনাম করে, ঈশ্বরকে গালি দেয়। ঠিক আছে, তাকে ব্লাসফেমির দায়ে অভিযুক্ত করা হয়। দ্যাট মিনস ওনাকে নাস্তিক হিসেবে বলা হয় এবং ওনাকে ধরে নিয়ে যাওয়া হয় এবং তাকে 10-12 দিন রেখে তারপর ছেড়ে দেওয়া হয়। এই ছেড়ে দেওয়ার কয়েকদিনের মাথায় তিনি ইনগ্রাম ফিজার নামক এক লোকের ছুরিকাঘাতে মারা যান। ঠিক আছে, কত বছর বয়সে? মাত্র 29 বছর বয়সে। বেশি দিন কিন্তু বাঁচে না উনি, বেশি দিন ছিলেন না, বেশি দিন বাঁচে নাই। দেখো 29 বছর মাত্র বেঁচে ছিলেন। ইনগ্রাম ফিজান নামক এক লোক তাকে কি করেছিল? ছুরি দিয়ে মারছে। ঠিক আছে, তাহলে তাকে ছুরি দিয়ে মারা হয়েছিল। এখানে হচ্ছে একটু তথ্য, আর এটা তো বললামই যে উইলিয়াম শেক্সপিয়ার প্রিডিসেসর তোমরা লিখবা, কন্টেম্পোরারি হবে না। কোনো কোনো গাইডে দেখবা কন্টেম্পোরারি অ্যান্সার দেয়া আছে। তিনি ছিলেন এলিজাবেথান পিরিয়ডের অন্যতম নাট্যকার। ঠিক আছে, এলিজাবেথান পিরিয়ডের অন্যতম নাট্যকার। এখন তার সাহিত্যকর্মগুলো একটা একটা পড়বো, আর ডক্টর ফাস্টাসের কাহিনীটার গল্পটা তোমাদেরকে বলবো। এখানে উনি যেগুলো যেগুলো লিখছে এগুলো লিখি। প্রথমে হচ্ছে ডিডো। ডিডো হচ্ছে একটা পৌরাণিক চরিত্র। ঠিক আছে, উনি ছিলেন কুইন অফ কার্থেজ। কার্থেজ হচ্ছে একটা জায়গার নাম। ঠিক আছে, কুইন অফ কার্থেজ, এটা ধরে নেওয়া হয় যে এটা তার ফার্স্ট প্লে ছিল। ঠিক আছে, এটা তার প্রথম সাহিত্যকর্ম হিসেবে ধরে নেওয়া হয়। ঠিক আছে, ডিডো কুইন অফ কার্থেজ তার প্রথম সাহিত্যকর্ম ধরে নেওয়া হয়। তারপরে আমরা যেটা লিখবো এটা হচ্ছে চ্যাম্বারলাইন দ্য গ্রেট। চ্যাম্বারলাইন কিন্তু এটা দ্য গ্রেট, এটার পার্ট 1 ছিল, পার্ট 2 ছিল, পার্ট 1, পার্ট 2। এই যে চ্যাম্বারলাইন শব্দটা, এটা হচ্ছে কাকে নিয়ে? ভারতীয় একজন সম্রাট তৈমুর লংকে নিয়ে। ভারতীয় উপমহাদেশের একজন সম্রাট ছিলেন তৈমুর লং, তাকে নিয়ে লেখা হচ্ছে চ্যাম্বারলাইন দ্য গ্রেট। তার কিন্তু একটা পা খোড়া ছিল। ঠিক আছে, তিনি 1398 সালে ভারত আক্রমণ কিন্তু করছিলেন। 1398 সালে কি করছিলেন? এই তৈমুর লং ভারত আক্রমণ করছিলেন। এটা সাধারণ জ্ঞানের তথ্য, জাস্ট তোমাদেরকে দিয়ে দিলাম।
এখানে দেখো চ্যাম্বারলাইন দ্য গ্রেট উনি তৈমুর লংকে নিয়ে লেখছেন এই প্লেটার ভিতরে উনি দেখাইছেন যে একজন মেষ পালক ছিলেন জীবনের প্রথম সময়ে তৈমুর লং ছিলেন একজন মেষ পালক যে একজন মেষ পালক থেকে তিনি কিভাবে একজন রাজা হইছেন এই কাহিনীটা চ্যাম্বারলাইন দ্য গ্রেটে উনি বর্ণনা করছেন এটা হচ্ছে একটা প্লে ঠিক আছে আর এটা তার প্রথম প্রকাশিত নাটক তাহলে এভাবে মনে রাখবা চ্যাম্বারলাইন দ্য গ্রেট ঠিক আছে আচ্ছা তোমরা একদম চুপ করে আছো আমি কথা বলে যাচ্ছি তোমাদেরকে একটু রিফ্রেশ করি আচ্ছা বলো তো ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি কে কমেন্টে একটু আমাকে জানাও ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি কে ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি কে ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি একটু কমেন্টে জানাও কে কমেন্টে এমটি দেখাচ্ছে কেউ কি জানো না ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি কে একটু আগেই তো লেখালাম ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি কে কমেন্টে একটু লিখো আমার কথা শোনা যাচ্ছে না কমেন্টে একটু জানাও ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি কে আমি কমেন্ট সেকশনে লিখে দিয়েছি কিন্তু তোমাদের কোনো রিঅ্যাকশন দেখতে পাচ্ছি না ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি কে জিনিয়া হোসেন এতক্ষণে লিখছে ক্রিস্টোফার মার্লো শরীফুল ইসলাম ক্রিস্টোফার মার্লো সরি আমার মোবাইলে রিফ্রেশ না দেওয়ার কারণে দেখা যায় নাই অনেকেই লিখেছে এখন দেখতে পাচ্ছি ক্রিস্টোফার মার্লো না এখন দেখা যাচ্ছে তখন কমেন্ট একটু পরে আসছিল আচ্ছা ক্রিস্টোফার মার্লো হচ্ছে ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি তার সবগুলো এগুলো কিন্তু প্লে ঠিক আছে ডিডো কুইন অফ কার্তেজ তারপর লেখছে চ্যাম্বারলাইন দ্য গ্রেট যেটা তৈমুর লংকে নিয়ে লেখা তারপরে লেখা হচ্ছে জিও অফ মাল্টা জিউ মানে হচ্ছে ইহুদি ঠিক আছে মাল্টা মানে হচ্ছে একটা জায়গার নাম এই জিও অফ মাল্টার চরিত্র হচ্ছে একটা ব্যারাবাস ধারণা করা হয় এই জিও অফ মাল্টা পরে উইলিয়াম শেক্সপিয়ার কি করছে মার্চেন্ট অফ ভেনিস লিখছে ধারণা করা হয় যে জিও অফ মাল্টা পরে উইলিয়াম শেক্সপিয়ার
মার্চেন্ট অফ ভেনিস লিখেছে। নগর কর্তৃপক্ষের বিরুদ্ধে একজন মাল্টা নিবাসী ইহুদির, ঠিক আছে, বর্বরোচিত প্রতিশোধ নেয়ার কাহিনী হচ্ছে কি জিও অফ মাল্টা। মানে নগর কর্তৃপক্ষের বিরুদ্ধে, মানে মাল্টার যে কর্তৃপক্ষ, ওই কর্তৃপক্ষের বিরুদ্ধে মাল্টা নিবাসী ইহুদি এই জিওটা কি করছে, প্রতিশোধ নিছে। আর এই কাহিনীটা নিয়ে লেখক কি লিখছে, জিও অফ মাল্টা লিখেছে। এটা পরে উইলিয়াম শেক্সপিয়ার কি লিখছে, মার্চেন্ট অফ ভেনিসটা লিখছে, সেটা ধারণা করা হয়। মার্চেন্ট অফ ভেনিস কিন্তু কমেডি, ট্রাজিকমেডিও। এখানে জিও অফ মাল্টাটা মুছে আমরা ডক্টর ফস্টাসে চলে যাব। ডক্টর ফস্টাস হচ্ছে মোরালিটি প্লে। মোরালিটি প্লে হচ্ছে যে প্লেটাতে তোমার নৈতিকতা বলা হবে, ঠিক আছে, মোরালিটি প্লে। মোরালিটি প্লে হচ্ছে ডক্টর ফস্টাস, ডক্টর ফস্টাস। এবার আসো আমরা ডক্টর ফস্টাসের কাহিনীটা নিয়ে একটু আলোচনা করি। ডক্টর ফস্টাস ছিলেন একজন স্কলার, ঠিক আছে, জ্ঞানী আর কি। সে কি করছে, সব ভাষার জ্ঞান আহরণ করছে, সব শাখার জ্ঞান আহরণ করছে, বিজ্ঞান, অ্যাস্ট্রোলজি, তারপর ফিজিওলজি, সব ধরনের জ্ঞান আহরণ করে। তার মনে হয়েছে যে তার জ্ঞানটা এখনো অসম্পূর্ণ, মানে সে তার জ্ঞান নিয়ে স্যাটিসফাইড ছিল না। সে তখন কি করলো, নেক্রোমেন্সি, যেটাকে বলে কালো জাদু বিদ্যা, এটা চর্চা শুরু করলো, ঠিক আছে। নেক্রোমেন্সি মানে হচ্ছে কালো জাদু বিদ্যা। কালো জাদু বিদ্যা কি করছে, চর্চা শুরু করছে। এই চর্চা করার সময় তার সে দেখা পায় মেফিস্টোফেলিসের। মেফিস্টোফেলিস হচ্ছে শয়তান লুসিফারের ভৃত্য। লুসিফারকে শয়তানদের রাজা, ঠিক আছে, বস অফ শৈতান মানে হচ্ছে লুসিফার। লুসিফারের দেখা পায় ডক্টর ফস্টাস, কি করে লুসিফারের দেখা পায়, সরি মেফিস্টোফেলিসের দেখা পায়, যে লুসিফারের ভৃত্য ছিল, সার্ভেন্ট ছিল আর কি। এই মেফিস্টোফেলিস দেখো খেয়াল করে, মেফিস্টোফেলিসের জিনিসটা, এখানে একটা জিনিস আছে, ম্যাফিস্টো ও হবে না, মেফিস্টোফেলিসের একটা জিনিস হচ্ছে, সে বলে যে তুমি আমার ইয়ে হয়ে যাও, আমার লুসিফারের ভৃত্য হয়ে যাও। তো সে বলছে ভৃত্য হলে আমি কি পাবো, বলছে তুমি যদি ভৃত্য হয়ে যাও, ঠিক আছে, লুসিফারের দাস হয়ে যাও, তুমি 24 বছর তোমার এই আত্মাটা আমাদের কাছে, 24 বছরের জন্য তুমি তোমার আত্মাটাকে বিক্রি করে দিবা। মানে একটা কন্ট্রাক্ট হয়। কি কন্ট্রাক্ট হয়, যে আমি আমার আত্মাটা বিক্রি করে দেবো, মানে 24 বছর আমি উপভোগ করতে পারবো, পৃথিবীটা যা কিছু চাই উপভোগ করতে পারবো। তারপর আমার এই আত্মাটাকে কি নিয়ে নিবে, এই লুসিফারের যেই ভিত্তরা আছে, এই ভিত্তরা এসে ওর আত্মাটাকে ওর শরীর থেকে নিয়ে কেটে কুটে নিয়ে যাবে, মানে তার মৃত্যু নিশ্চিত। কিন্তু এর বিনিময়ে সে কি করছে, সব ধরনের সুখ ভোগ করতে পারবে। আর এই সুখ ভোগ করার সময় সে কি চাইছিল, যে সে বলছে যে পৃথিবীর সবচেয়ে যে সুন্দরী মহিলা হেলেন, এই হেলেনকে নিয়ে আসতে, তার কাছে নিয়ে আসতে। তখন সে হেলেনকেই এই কথাটা বলেছিল যে সুইট হেলেন, মেক মি ইমর্টাল উইথ এ কিস, আমাকে মানে চুম্বন দিয়ে অমরত্ব বানিয়ে দাও। আবার আরেকটাই বলছিল যে তুমি কি সেই হেলেন যে এত ইলিয়াম মানে ট্রয়, ঠিক আছে, এই ট্রয় এবং গ্রীষ্মঘুরির ভিতরে এত যুদ্ধ বাঁধিয়েছিলে, সেই কথাটা বলছিল। এটা 40-এ সুইট হেলেন আসছিল, এর পরের লাইনটা কি করছে, 41-এ চলে আসছে। এখানে দেখো ডক্টর ফস্টাসের এই যে ইয়াটা, এই ফস্টাস চরিত্রটাকে রেনেসা হিরো বলা হয়, মানে সে ছিল রেনেসা হিরো। রেনেসা হিরোর বৈশিষ্ট্য কি, রেনেসা হিরোর বৈশিষ্ট্য হবে সে ইনডোমিটেবল থ্রাস্ট, মানে তার যে তৃষ্ণা থাকবে, ঠিক আছে, তার জাদুর প্রতি
তার কোনো কিছু অজানাকে দেখার প্রতি তার অনেক কি থাকবে, আগ্রহ থাকবে। সরি, জাদুর প্রতি না, মানে কোনো জিনিস, আননোন জিনিসকে সে নোন করার জন্য তার তৃষ্ণা থাকবে, যে আমার এই জিনিসটা জানতে হবে। তার ভিতরে হিউম্যানিজম থাকবে, তার ভিতরে ইন্ডিভিজুয়ালিস্টিক মানে স্বাতন্ত্র্যবাদ থাকবে। হ্যাঁ, তার কোনো জিনিসের প্রতি তার কোনো লোভ বা আকাঙ্ক্ষা থাকবে। এটা কি বলে, রেনেসাঁ হিরো। এখানে উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে মেফিস্টোফেলিস বললাম, আরেকটা হচ্ছে লুসিফার, আর হচ্ছে হেলেন। হেলেন কখন আসছে? হেলেনের প্রসঙ্গ যখন সে তার আত্মাটাকে শয়তানের কাছে বিক্রি করে দিছিল, বিক্রি করে দেওয়ার পর সে তখন সুখভোগ করা শুরু করছে, তখন সে মেফিস্টোফেলিসকে বলছে যে এবার যাও, আমাকে হেলেনকে এনে দাও। ঠিক আছে, আমি হেলেনকে বলবো যে আমাকে যেন চুমু দিয়ে ইমর্টাল করে ফেলে। তো এই হেলেনের প্রসঙ্গটা তখন আসছিল, সে অনেক কিছু ঘুরছিল, এর ভিতরে কি করছে, গুড অ্যাঞ্জেল তাকে বলছে যে তুমি ফিরে আসো, তুমি যে এই যে তুমি যে ব্লাসফেমি লাইফ লিড করতেছো, মানে ঈশ্বরের বিরুদ্ধে চলে গেছো, খ্রিস্টানদের যে ধর্মীয় নীতি আছে, থিওলজি, এগুলোর বিরুদ্ধে চলে গেছে, তুমি ফিরে আসো। তখন মেফিস্টোফেলিস বলছে যে তুমি ফিরে গেলেও তোমাকে আর ওরা নিবে না, তুমি কি হয়েছে, শয়তানের ভৃত্য হয়ে গেছো। এই যে ভৃত্য হয়ে গেছে, তখন তার মনে সবসময় ট্রেজিক্যাল কনফ্লিক্টে ভুগতো, যে এটা কিন্তু একটা ট্রেজেডি। ঠিক আছে, তো সে যে ট্রেজেডিতে মানে কনফ্লিক্টে ভুগতো, একসময় দেখা গেছে যে শেষ মুহূর্তে কি করলো, শয়তানের যেই সহচরগুলো আছে এসে তার আত্মাটাকে তার শরীর থেকে টেনে ছিঁড়ে খুব বিদীর্ণ ভাবে তাকে নিয়ে যায়, তার খুব মর্মান্তিক পরিণতি হয়। আর এটাই হচ্ছে ডক্টর ফস্টাসের গল্প। ডক্টর বলতে এখানে বুঝাইছে যে যে সম্মানিত ব্যক্তি, যে ডক্টরের ডিগ্রি নেয়, তাকে আমরা কি বলি, ডক্টরটা তার সামনে লিখা থাকে। আর এটার গল্পটার পূর্ণ নাম হচ্ছে ট্রেজিক্যাল হিস্ট্রি। অনেকে কি চলে গেছে, দেখো এখানে অনেক গাইড বইয়ে ভুল লেখা আছে, ট্রেজিক্যাল হিস্টোরি অফ লাইফ অ্যান্ড ডেথ অফ ডক্টর ফস্টাস। কিন্তু অনেক বইয়ে শুধু লেখা আছে ট্রেজিক্যাল হিস্টোরি অফ ডক্টর ফস্টাস হচ্ছে পূর্ণ নাম, এটা মিথ্যা কথা। ঠিক আছে, ভুল। এটার আসল নাম হচ্ছে ট্রেজিক্যাল হিস্টোরি অফ লাইফ অ্যান্ড ডেথ অফ ডক্টর ফস্টাস। যদি পূর্ণ নাম বলে এটা আসবে। আর খেয়াল করে দেখো ওইটা ভুল। ঠিক আছে, ট্রেজিক্যাল হিস্টোরি অফ ডক্টর ফস্টাস, কিন্তু যদি এটা না থাকে, এটা যদি না থাকে, একদম পরিপূর্ণ সঠিকটা যদি না থাকে, শুধু ট্রেজিক্যাল হিস্টোরি অফ ডক্টর ফস্টাস থাকে, তাহলে তোমরা কি করবা, ট্রেজিক্যাল হিস্টোরি অফ ডক্টর ফস্টাস দাগাবা। ঠিক আছে, যদি ওইটা না থাকে তখন তোমরা এটা দাগাবা। এবার তার দুইটা গীতি কবিতা নিয়ে কথা বলবো, তারপর আমাদের পড়া শেষ করে দেব। তার দুইটি গীতি কবিতার নাম হয়েছে একটা হচ্ছে প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ, টু হিজ লাভ। আর দুই নাম্বারটা হচ্ছে হিরো অ্যান্ড লিয়েন্ডার, হিরো অ্যান্ড লিয়েন্ডার। দেখো, প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ, টু হিজ লাভ, এটার একটা বিখ্যাত লাইন হয়েছে, এই যে এই গীতি কবিতাটার একটা বিখ্যাত লাইন হয়েছে, যেটা কোটেশন হিসেবে আসতে পারে, কাম লাইভ উইথ মি, তো দেখা যাচ্ছে এন্ড বি মাই লাভ, এন্ড বি মাই লাভ। এটা একটা পিওর গীতি কবিতা, পিওর লিরিক্স যেটাকে আমরা বলি। বন্ধ হয়ে গেছে।
এখানে আমাদের আলোচনা শেষ। দুইটা গীতি কবিতা, প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ, আরেকটা হচ্ছে হিরো অ্যান্ড লিয়েন্ডার। এই প্যাশনেট শেফার্ডের বিখ্যাত একটা নায়ক যেটাকে বলছিল যে কাম লিভ উইথ মি অ্যান্ড বি মাই লাভ, মানে আমার ভালোবাসা হও। ঠিক আছে, আমাদের আজকের আলোচনায় ডক্টর ফস্টাসও শেষ। আরেকটা কথা, এটা মনে হয় বাদ পড়ছে, তখন বলতে ভুলে গেছি। এডওয়ার্ড টু ক্রিস্টোফার মার্লোর একটা হিস্টোরিক্যাল প্লে ছিল, শেষ। ঠিক আছে, হিস্টোরিক্যাল প্লে এডওয়ার্ড টু, এটা ছিল হিস্টোরিক্যাল প্লে। আজকের আলোচনা আমাদের একটু পর্যন্তই। তারপরে আমরা কালকে উইলিয়াম শেক্সপিয়ার পড়বো। শেক্সপিয়ার পড়ার পরে শেক্সপিয়ারের কমেডি একটা ক্লাস হবে, ট্র্যাজেডির উপর একটা ক্লাস হবে, আর শুধু শেক্সপিয়ারের আলোচনা নিয়ে শুধু একটা ক্লাস হবে। এগুলো হবে 4, 5, 6 তিনটা ক্লাস হবে উইলিয়াম শেক্সপিয়ারের উপর। তোমরা সবাই ভালো থাকো। 38 জন উপস্থিত আছো, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, সবচেয়ে ফেমাস নাটক হচ্ছে ডক্টর ফস্টাস। তোমাদেরকেও ধন্যবাদ। আজকের পড়া এখানেই শেষ। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।